আজকে আমরা বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। জুলাই বিপ্লবের পর দেশ যখন একটা নতুন পথে এগোচ্ছে, তখন সবার চোখ কিন্তু দুজনের দিকে, তারেক রহমান এবং শফিকুর রহমান। তো চলুন তাদের নেতৃত্বের এই ভিন্ন ধারাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। দেখুন, সামনে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন আর গণভোট আসছে, এটাকে শুধু একটা সাধারণ ভোট ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে জুলাই বিপ্লবের সেই মূল স্পিরিট, সেই স্বপ্নগুলোর জন্য একটা বিরাট পরীক্ষা। দেশের ভবিষ্যৎ গতিপথ কিন্তু অনেকটাই নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপর। আচ্ছা, একজন নেতার কথা কতটা শক্তিশালী বা দুর্বল সেটা বোঝার একটা ক্লাসিক্যাল ফ্রেমওয়ার্ক আছে। অ্যারিস্টটলের দেয়া 3টা ধারণা, ইথোস, প্যাথোস আর লোগোস। আমরা এই 3টে মাপকাঠি দিয়েই তারেক রহমানের সাম্প্রতিক পারফরম্যান্স একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আসি ইথোসে। একদম সহজ ভাষায় বলতে গেলে ইথোস মানে হলো বিশ্বাসযোগ্যতা। মানে একজন নেতাকে মানুষ কতটা বিশ্বাস করে, তার কথায় কি ভরসা রাখা যায়, এই বিশ্বাসটাই কিন্তু একজন নেতার সবচেয়ে বড় পুঁজি। এরপর হলো প্যাথোস। এটা হলো আবেগের জায়গা। মানে একজন নেতা মানুষের মনের কতটা গভীরে যেতে পারছেন, তিনি কি সমর্থকদের আবেগ দিয়ে উজ্জীবিত করতে পারেন। এই আবেগীয় সংযোগটা নেতা আর জনগণের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আর সবশেষে হলো লোগোস। এটা হলো পুরোপুরি যুক্তি আর তথ্যের খেলা। নেতার পরিকল্পনাগুলো কি বাস্তবসম্মত? তিনি যা বলছেন তার পেছনে কি সঠিক তথ্য বা ডেটা আছে? এখানেই আসলে একজন নেতার প্রস্তুতি আর জ্ঞানের আসল পরীক্ষাটা হয়। তো এখন যদি তারেক রহমানের দিকে তাকাই, তার বিশ্বাসযোগ্যতা বা ইথোস কিন্তু সম্প্রতি বেশ বড় একটা ধাক্কা খেয়েছে। দেশে ফেরার সময় তার যে একটা উদ্ধারকর্তা ইমেজ তৈরি হয়েছিল, সেটা এখন বারবার তথ্যগত ভুলের কারণে কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। আর কিছু জাতীয় ইস্যুতে তার অবস্থান নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। তার আবেগীয় সংযোগ বা প্যাথোসের দিকে তাকালেও একটা পরিবর্তন চোখে পড়ছে। একসময় জিয়া পরিবারের উত্তরাধিকারী বা নির্যাতিত নেতা হিসেবে তার প্রতি যে সহানুভূতিটা ছিল, ইদানিং তার বক্তৃতার সময়কার নার্ভাসনেস বা আত্মবিশ্বাসের অভাব সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। কর্মীরা তো একজন আত্মবিশ্বাসী নেতার পেছনেই দাঁড়াতে চায়, তাই না? এখন প্রশ্ন উঠতে পারে, একজন বড় নেতার বক্তব্যে দু একটা তথ্য ভুল হলে কি আসলে কিছু যায় আসে? আচ্ছা, চলুন দেখি এই আপাতদৃষ্টিতে ছোট ভুলগুলো তার লোগোস বা যৌক্তিক আবেদনকে ঠিক কতটা দুর্বল করে দিচ্ছে। এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন। এটাই তারেক রহমানের লোগোসের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। যখন একজন নেতা বলেন দিনাজপুর আমের জন্য বিখ্যাত, অথচ পুরো দেশ জানে দিনাজপুর লিচুর জন্য বিশ্ববিখ্যাত, তখন মনে হয় তিনি বাস্তবতা থেকে কতটা বিচ্ছিন্ন। একইভাবে যে তিস্তা ব্যারাজ বা কুমিল্লার ইপিজেড বছরের পর বছর ধরে চালু আছে, সেটা নতুন করে বানানোর প্রতিশ্রুতি দিলে তার প্রস্তুতি নিয়ে তো প্রশ্ন উঠবেই। আচ্ছা, এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। তারেক রহমানের এই অবস্থানের বিপরীতে শফিকুর রহমানের নেতৃত্ব কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ছবি আমাদের সামনে তুলে ধরছে। জুলাই বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব। শফিকুর রহমান কিন্তু শুরু থেকেই এই সংস্কারের পক্ষে একটা খুবই জোরালো আর পরিষ্কার অবস্থান নিয়েছিলেন। গণভোটে হ্যাঁ ভোটের জন্য তার এই সমর্থন তাকে বিপ্লবের মূল চেতনার একজন ধারক হিসেবে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে তারেক রহমান কিন্তু গণভোটের পক্ষে সমর্থন জানিয়েছেন অনেক দেরিতে, নির্বাচনের মাত্র কদিন আগে। রাজনৈতিক বিশ্লেষকরা তাই এটাকে স্বতঃস্ফূর্ত সমর্থনের চেয়ে একটা কৌশলগত বাধ্যবাধকতা হিসেবেই দেখছেন। এই দেরির কারণে অনেকের মনেই একটা প্রশ্ন তৈরি হয়েছে, বিএনপি কি আসলেই দেশের আমূল সংস্কার চায়? চলুন এবার দুই নেতার নেতৃত্বকে সরাসরি পাশাপাশি রেখে তুলনা করি, তাহলে পার্থক্যগুলো আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। এই টেবিলটা দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। একদিকে তারেক রহমানের বক্তব্যে তথ্যগত ভুল আর গুরুত্বপূর্ণ ইস্যুতে অস্পষ্টতা, অন্যদিকে শফিকুর রহমানের বক্তব্য অনেক বেশি পরিমিত, তথ্যভিত্তিক এবং ধারাবাহিক। এর ফলে জনমনেও কিন্তু দুজনের দুই রকম ভাবমূর্তি তৈরি হচ্ছে। আর একটা জিনিস যা এড়িয়ে যাওয়ার উপায় নেই, তা হলো বডি ল্যাঙ্গুয়েজ। তারেক রহমানের মধ্যে যেখানে একটা নার্ভাসনেস বা জড়তা চোখে পড়ে, সেখানে শফিকুর রহমানকে অনেক বেশি শান্ত, স্থির আর আত্মবিশ্বাসী মনে হয়। শারীরিক ভাষার এই পার্থক্য ভোটারদের কাছে কিন্তু একটা খুব শক্তিশালী বার্তা পৌঁছে দেয়। তাহলে এই পুরো আলোচনার মানে কি দাঁড়ালো? এই দুই ধরনের নেতৃত্ব জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা আর দেশের ভবিষ্যতের জন্য আসলে কি বার্তা বহন করছে? চলুন শেষ অংশে সেই আলোচনাটাই করা যাক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সামনে দুটি সম্পূর্ণ ভিন্ন পথ খোলা।
একদিকে একজন নেতা যিনি বিশ্বাসযোগ্যতা আর আত্মবিশ্বাসের সংকটে ভুগছেন, আর অন্যদিকে আরেকজন নেতা যিনি নিজেকে একজন স্থির, সুশৃঙ্খল আর সংস্কারপন্থী বিকল্প হিসেবে তুলে ধরছেন। জুলাই বিপ্লবের মূল শক্তি যে তরুণ প্রজন্ম, তারা কিন্তু এই দুটো পথকেই খুব মনোযোগ দিয়ে দেখছে। শেষ পর্যন্ত মূল প্রশ্ন কিন্তু একটাই, 12ই ফেব্রুয়ারি জনগণ কার ওপর আস্থা রাখবে? জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা, একটা সংস্কারমুখী, স্বচ্ছ আর আত্মবিশ্বাসী বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্নটা কোন নেতার নেতৃত্বে সবচেয়ে ভালোভাবে ফুটে উঠবে? এই কঠিন প্রশ্নের উত্তরটা শেষ পর্যন্ত ভোটারদেরই দিতে হবে। Veritas AI News. Unbiased intelligence. Unfiltered truth.